রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বজনদের শ্রদ্ধা। ৩ বছরেও হত্যা মামলার বিচার শুরু না হয় হতাশা। আমার মনে না থাকলে আমার কি এই জায়গায় চার ধর লাগতো। আমার ছেলে যে মারা গেছে 14 দিন পর লাশ দিতা অদ্যবন্ত কোনো বিচারের কোনো সন্ধান নাই। শ্রমিক হত্যার জন্য দায়ী সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হুমকির মুখে পড়া পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। নতুন বাজার সৃষ্টির পরামর্শ অর্থনীতিবিদদের। ধসের পরদিন আমাদের ধারণা হয়েছিল যে এই দেশ থেকে আর কোনোদিন বোধহয় কোনো গার্মেন্টস বা যে কোনো শিল্পের কোনো রপ্তানি হবে না। আমরা ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এতদিন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো যাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আগামীতে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য নেওয়া দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি ফাহমিদা মুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় একজন আটক। চলছে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি, মনোমিছিল। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ব্রিফিংয়ে ডিবি পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। দ্বিতীয় দফা নির্বাচনে অধিকাংশ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের বিজয়। এবারের নির্বাচনে সহিংসতা কম হয়, বিভিন্ন মহলের সন্তোষ। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 8 লেনে উন্নীতের দাবি চট্টগ্রাম চেম্বারের। অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে বাজেটে 218 দফা প্রস্তাবনা। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও আজও শুকায়নি আহত শ্রমিকদের ক্ষত। সে দিনটিকে স্মরণ করতে ঘটনাস্থল সাভার ও রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। পোশাক শ্রমিকরা এমন দুর্ঘটনার শিকার যেন আর না হন তার নিশ্চয়তা দাবি করা হয় এসব কর্মসূচি থেকে। সেই সঙ্গে আহতদের সহায়তায় উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়। আমি ভিতরে অন্ধকার আর অন্ধকার, আমার সামনে 5 জনের লাশ পিটা বেরোইছে, আমি ওগুলো বলতে পারি না। রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত শ্রমিক মাহমুদুল হাসান হৃদয় রোববার সকালে ছুটে এসেছিলেন বিভীষিকাময় সেদিনের ঘটনাস্থলে। রাতে ঘুমোতে গেলে এখনো চোখে ভেসে ওঠে সেই সময়ের স্মৃতি। কেবল হৃদয় নয়, মর্মান্তিক স্মৃতি নিয়ে অনেকেই জড়ো হয়েছিলেন সাভারের ঘটনাস্থলে। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে 2013 সালের এই মৃত্যুপুরী। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। দাবি ছিল 48 লাখ, কিন্তু টাকা দেয় না। 7 লাখ, 5 লাখ, 4 লাখ এরকম দিয়ে স্থগিত করে রেখে দিয়েছে। দিনটি স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। পাশাপাশি দাবি জানানো হয়েছে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার। অঙ্গহানির মধ্যে লিস্টে ছিলাম, এজন্য আমি একটা ক্ষতিপূরণ না একটা অনুদান আমি পেয়েছি। পারিবারিক সঞ্চয়পত্র যেটা বলা হয় প্রধানমন্ত্রী ত্রাণ থেকে দেয়া, এটা 12 লক্ষ টাকার একটা এফডিআর। এটা আমার কাছে মূল টাকাটা আমার কাছে না, মূল টাকাটা ওনাদের কাছেই আছে, আর এটা থেকে আমি শুধু প্রফিট পাই প্রতি মাসে। ঘটনাস্থল সাভারে এসে ঢাকা জেলার প্রশাসক আবারও সেই ডিএনএ টেস্টের কথা জানালেন। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে ডিএনএ টেস্টের জন্য। তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। রানা প্লাজা ট্র্যাজেডির স্মরণে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় দ্রুত অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। একই সাথে শ্রমিকদের ক্ষতিপূরণেরও জোর দাবি জানানো হয়। আমাদের সকলের দাবি, বাংলাদেশে আমরা আর কোন রানা প্লাজা এবং তাজরিনের ঘটনা দেখতে চাই না। সেই অপরাধীদের এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার বা শাস্তির বন্দোবস্ত করা হয় না। মানববন্ধন থেকে রানা প্লাজা ট্র্যাজেডির মতো কলঙ্ক ঘুচতে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় সেখানকার শ্রমিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে যারা
ফিরে আসতে পেরেছেন, এখনো মানসিক সমস্যায় ভুগছেন তাদের অনেকেই। আর দীর্ঘমেয়াদী চিকিৎসা চলছে যাদের, তাদের অনেকেরই নেই অর্থের সংস্থান। এমন অবস্থায় শ্রমিক সংগঠনগুলোর দাবি, দুর্ঘটনার শিকার হওয়া শ্রমিকদের জন্য সাভারে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সেন্টার চালু করা হোক। বিস্তারিত দেখুন শাহ আলী জয়ের প্রতিবেদনে। এনামে আনলো, এনামে অপারেশন করলো, পাও মাংস কেটে ফেলে দিল। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন সাভারের নীলুফার বেগম। একসময় শক্ত হাতে ধরেছিলেন সংসারের হাল, এখন করুণ চোখে চেয়ে দেখছেন অভাব আর দারিদ্র্যে নিজ পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প। টাকা পাইবো যে কালকে দেওয়ার ডেট। রানা প্লাজার ধসে হারিয়েছেন চলার শক্তি। স্বামীর ছোট চায়ের দোকানের আয়ে এখন কোনো মতে চলে সংসার। একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়েও উচ্চাশা নেই কোনো। নীলুফার বলছিলেন ভবন ধসে আহত হওয়ার পর যে সহযোগিতা পেয়েছেন তা দিয়ে পুরো চিকিৎসা হয়নি, উল্টো চিকিৎসার জন্য নেওয়া ঋণের টাকার সুদ মেটাতেই হিমশিম অবস্থা। 9 মাসে মনে করেন যে 4.5 লাখ টাকা আমার লাগছে, আমার নিজের টাকা দিচ্ছি। তো আমি যা সরকার থেকে পাইছিলাম 3,30,000 টাকা, এটা আমার ট্রিটমেন্টে 9 মাসে ট্রিটমেন্ট চলে গেছে টাকাটা। কিন্তু এখন আমি এমন পর্যায়ে উঠছি যে মনে করি আমি একবার নিঃস্ব, মানে পথের ভিকে অবাক হয়ে গেছি আমি। তবে সবার গল্পই নীলুফারের মতো নয়। আহত অনেক শ্রমিকই চিকিৎসা শেষে ফিরেছেন কাজে, কিন্তু ভয়াল সে সময়ে মনের ভেতরে ভয় আর শঙ্কার যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা দূর হচ্ছে না কিছুতেই। ওই দিনের কথা বলে তো খারাপ লাগছে, ওই দিনকার কথা মনে করতেই তো চাই না। আমি যেদিন রানা প্লাজার সামনে যাই সেদিন আমার রাইতে আর ঘুমই হয় না। আহত শ্রমিকদের আর্থিক সহযোগিতার মতো মানসিক চিকিৎসা সহযোগিতা দেওয়ার দাবি জানালেন এই শ্রমিক নেতা। একটা শ্রমিক সাভার থেকে যে থাকে, সে যদি পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিতে যায়, হয়তো চিকিৎসাটা ফ্রি দিবে, কিন্তু তার তো ওই যে আপনার ট্রান্সপোর্ট খরচ তো আর দিবে না। যার কারণে ইচ্ছা করে তারা দেখা যাচ্ছে যে আপনার মানে প্রয়োজন থাকলেও তারা টাকার অভাবে আপনার চিকিৎসা নিতে যেতে পারছে। ভবিষ্যতে আর কোনো রানা প্লাজার দুর্ঘটনা ঘটবে এমন দুঃস্বপ্ন হয়তো আর কেউ দেখেন না। তারপরও শ্রমিক সংগঠনগুলোর দাবি, কর্মক্ষেত্রে যে কোনো ধরনের ক্ষতির শিকার হলে শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য থাকবে একটি জাতীয় কাঠামো, যেখানে শ্রমিকের মানসিক, সামাজিক এবং আর্থিক বিষয়গুলো নিশ্চিত হবে। আজকের এই জলাশয় দেখে বোঝার উপায় নেই 3 বছর আগে এখানেই রানা প্লাজা ধসে প্রাণ হারিয়েছিলেন সহস্রাধিক মানুষ, আহত হয়েছিলেন আরো কয়েক হাজার। অভিশপ্ত সেই ভবনটি আজ আর না থাকলেও এখানকার বাতাসে লুকিয়ে আছে নিহতদের স্বজন আর আহতদের দীর্ঘশ্বাস। শাহ আলী জয়, সময় সংবাদ, সাভার। এদিকে রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার কাজ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 12 আসামি এখনো পলাতক থাকায় বিচার বিলম্বিত হচ্ছে বলে জানান পিপি। তবে জাতীয় মহিলা আইনজীবী সমিতির দাবি, অপরাধীদের বাঁচাতেই নানা অজুহাতে বিচারে গড়িমসি করা হচ্ছে। সাদিকুর রহমানের রিপোর্ট। 2013 সালের 24শে এপ্রিল মালিকের চরম লোভ আর অনিয়মের ভার বইতে না পেরে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। 1000-এরও বেশি শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি শ্রমিকের অঙ্গহানির মধ্য দিয়ে সৃষ্টি হয় দেশের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার ইতিহাস। পরিবারের একমাত্র উপার্জনকারী মেয়েকে হারান রুবি আক্তার। নিদারুণ কষ্টে এখন দিন কাটে তার। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ তিনি। আমার মরতে না থাকলে আমার কি জায়গায় সার লাগতো। আমার মেয়েরা যেরকম মারা গেছে ওইরকম ওগুলো পুরো মারা যায়, আমরা এটাই চাই। সুষ্ঠু বিচারই হতে পারে স্বজনহারা মানুষগুলোর একমাত্র সান্ত্বনা। আমার ছেলে যে মারা গেছে 14 দিন পর লাশ পাইছি, তা অদ্যপর্যন্ত কোনো বিচারের কোনো সন্ধান নাই। রানার ফাঁসি হোক, এটাই আমরা চাই। প্রথমত, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ায় অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে বিলম্ব হয়। অবশেষে সিআইডি চার্জশিট দাখিল করলেও শুরু হয়নি বিচার কাজ। এখানে তো অপরাধীকে পার পেয়ে যাওয়ার জন্যই তো এইভাবে এই ঘটনাগুলো এত দেরি হচ্ছে। আমি একজন আইনজীবী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এই পুরো দায়িত্ব কিন্তু প্রশাসন যেভাবে চায় পুলিশ সেভাবেই চলে। আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও আসামি পলাতক থাকায় পুলিশকে দায়ী করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মামলা তদন্ত কর্মকর্তা একদিকে উল্লেখ করেছেন যে তাদেরকে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। যে আসামিগুলো পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না এই সম্পর্কে একটা রিপোর্ট পেতে হবে।
তা আমরা সেই রিপোর্টটা এখন পর্যন্ত পাইনি। আদালতের প্রসিকিউশন বিভাগ থেকে সংশ্লিষ্ট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলেও আসামি গ্রেফতারে কোনো অগ্রগতি নেই পুলিশের। সংশ্লিষ্ট থানার ওসি সহ সংশ্লিষ্ট থানার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগাযোগ রক্ষা করে চেষ্টা করতেছেন যাতে আসামিগুলা অ্যারেস্ট হয়। হত্যা মামলাটিতে 41 আসামির মধ্যে 12 জন পলাতক এবং জামিনে রয়েছে 23 জন, আর কারাগারে রয়েছে মূল আসামি রানা সহ 6 আসামি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রোববার সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একই সময় সিনেট ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড মর্মান্তিক। আমরা আসলে নিতে পারছি না ব্যাপারগুলো। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সাজার বিচার সুষ্ঠু বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। হত্যাকারীদের বিচার না হওয়ায় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত তারা। ওনার মতো মানুষ যদি মরতে পারে আমরাও মরতে পারি যে কোনো সময়, কোনো একটা ঘটনা ঘটতেই পারে। ওনার মতো মানুষ যদি এরকম নির্মমভাবে নিহত হতে পারেন তাহলে যে কেউ আমরা ইনসিকিউর ফিল করতেছি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে আইডেন্টিফাই করার জন্য সম্ভাব্য সকল কারণ এবং ব্যক্তি বা গোষ্ঠী কারা জড়িত আছে এই নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। গত রাত্রে সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার থেকে যদি আমরা কিছু তথ্য পাই তাহলে সেটা নিয়ে আমরা আরো করতে পারবো। আর অন্যান্য যত সম্ভাবনা আছে সবগুলো আমরা খতিয়ে দেখতেছি। শনিবার সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবন এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। অনিবন্ধিত সিম 1 মে থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে, জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিদেশ গমনের ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়মকানুন বজায় রেখে বহির্গমন ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব এলাকায় ডিজিটাল পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। নানা ধরনের কাজে নাগরিকদের নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্ট, যা কিনা বিদেশের মাটিতে নিশ্চিত করে অন্য কোনো দেশের নাগরিকত্বের বৈধতা। বিশেষ এই সেবা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে নতুন করে ঢাকা সহ দেশের 10টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করতে অচিরেই ই পাসপোর্ট ব্যবস্থা চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট, এটা আরো নতুন প্রযুক্তি এসে গেছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে আমরা এই পাসপোর্ট প্রতি জেলায় আমরা করে দেব, এটা আমাদের পরিকল্পনা রয়েছে। শেখ হাসিনা বলেন, পাসপোর্ট করার প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে দুর্নীতি এবং নাগরিক হয়রানি। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে, দুর্নীতি অনেক কমে যাবে। সারা বাংলাদেশে আমাদের মানুষকে হয়রানি হতে পারে না। এখন আমরা সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এর আগে শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়,
সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরো 3 জনের নাম জানিয়েছেন শফিক রেহমান। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অর্থের যোগানদাতা সহ ওই 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষে বিচারের আওতায় আনা হবে। শফিক রেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, যেগুলো সেই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যের সাথে কোনো মিল নেই। অর্থের উৎস সম্পর্কেও তিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি আরো অন্তত 3 জনের নাম বলেছেন, যাদের সম্পৃক্ততা সম্পর্কে যাচাই বাছাই হচ্ছে এবং বারবার আমরা তাদের সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিশ্চিত হলে এবং আরো করবোরেটিং এভিডেন্স পেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। আজ বসছে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশন। বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত 30 মার্চ 10ম অধিবেশন আহ্বান করেন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাশ হতে পারে। এখন পর্যন্ত নতুন 6টি বিল জমা পড়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়া সংসদ কার্যপ্রণালী বিধির বিভিন্ন ধারায় সমকালীন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আনিত নোটিশের উপর আলোচনা হতে পারে। গত 29 ফেব্রুয়ারি সংসদের 9ম অধিবেশন শেষ হয়। তৃতীয় দফা নির্বাচন অধিকাংশ ইউনিয়ন পরিষদে জয়ী হয়েছে আওয়ামী লীগ। 47 জেলার 614টি ইউনিয়ন পরিষদের মধ্যে 522টির বেসরকারি ফলাফলে চিত্র পাওয়া গেছে। ঘোষিত ফলাফলের মধ্যে 333টিতে আওয়ামী লীগ, 57টিতে বিএনপি, জাতীয় পার্টি 14টি ও 116টিতে স্বতন্ত্র এবং অন্যান্য দলের 2 জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত করা হয়েছে 7টি ইউনিয়নের নির্বাচন। দেশে এবারই প্রথম 6 ধাপে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে 685টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়নপত্র জমা দিতে না পারা সহ নানা কারণে 71টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এর আগে গত 22 মার্চ প্রথম ধাপে 712টি ও 31 মার্চ দ্বিতীয় ধাপে 639টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বের ইউপি নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। বাকি 3টি পর্বের নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে বলেও মতামত তাদের। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দিয়েছেন বিশ্লেষকরা। তরিকুল ইসলাম সৌরভের প্রতিবেদন। ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্র দখল, ছোট বড় সংঘাতের মাধ্যমে শেষ হয়েছে তৃতীয় পর্বের ইউপি নির্বাচন। পূর্বের 2 পর্বের চেয়ে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী বেশি তৎপর ছিল বলে অভিমত পর্যবেক্ষকদের। কিছু বিশৃঙ্খলা হয়েছে, অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন সেখানে নির্বাচন স্থগিত করেছে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভূমিকা রেখেছে। সেইটা হচ্ছে এবারের একটা বড় ধাপ। স্থানীয় সরকারের একেবারে তৃণমূল পর্যায়ের নির্বাচনে সহিংসতা বন্ধে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করলেন বিশেষজ্ঞরা। প্রার্থী যখন সে তার প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে, তখন যে কোনো পরিস্থিতির জন্য তার যেমন ক্রেডিট নেওয়ার চান্স আছে, ঠিক একইভাবে তার এটা লাইবিলিটিসটাও তাকে নিতে হবে। প্রতীকে নির্বাচন করছেন, সে প্রতীকের প্রার্থী আছেন, সুতরাং তাদেরকে শৃঙ্খলায় রাখা, আইনের শাসন মানতে বাধ্য করা, আইনের শাসনের মধ্যে রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলেরও আছে। নির্বাচনে স্বচ্ছতা আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সাধারণ মানুষকে এ সম্পর্কে সচেতন করার উপর জোর দিলেন এই নির্বাচন বিশ্লেষক। ভারতে যেটা হচ্ছে, এটা আমরা কেন করছি না? প্রত্যেকটা কেন্দ্র থেকে যে কোনো ব্যক্তি, নাগরিক টেলিফোনের SMS দিয়ে কিন্তু আপনাকে জানাতে পারবে, ফটোটা আপলোড করে সেটা আপনার কাছে সেন্ড করে দিতে পারবে এবং তার ভিত্তিতে এটাকে বিবেচনা করার জন্য একটা টিম করা আছে আলাদা। তাহলে তো আপনি জানবেন, সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন। নির্বাচনী সংঘাত এড়াতে শুধুমাত্র পুলিশের উপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আগামী 7 মে চতুর্থ দফার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় 1 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় 4 জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতরাতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মধুখালী উপজেলার বাগাট বাজারে বসে নির্বাচনী আলাপ করছিলেন বাগাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমানের সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থীর শতাধিক কর্মী সমর্থক লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এতে গুরুতর অবস্থায় 5 জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আওয়ামী লীগ প্রার্থীর বড় ভাই আতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি চেয়ারম্যান প্রার্থী রহিম ফকির সহ 8 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিকভাবে আমার থানার সকল অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং আমাদেরকে 25 রাউন্ড শটগানের গুলি করতে হয়, গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ঘটনার মূল হোতা, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা রহিম ফকিরকে সহ তার সহযোগী প্রায় 8 জনকে গ্রেপ্তার করি। এদিকে গতকাল অনুষ্ঠিত তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে পানিশ্বর ইউনিয়নের 2 সদস্য প্রার্থী লায়েস মিয়া ও শহীদ মিয়ার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, ভাঙচুর করা হয় বাড়িঘর। এতে 20 জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঝিনাইদহে নিয়ামতপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে সকালে নির্বাচিত ইউপি প্রার্থী মাহিদ হোসেনের সমর্থকদের সাথে পরাজিত প্রার্থী কামরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন। গুরুতর অবস্থায় 6 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবারে যা আছে সম্পূর্ণ ইরাইলা বাড়িঘর লুটপাট করছে, কুচ বললাম লইয়া সাইরা। ভোরবেলাতে যখন শুরু হয়েছিল তখন কয়েকটা বাড়িতে হামলা চালিয়েছিল, তো এখন মোটামুটি শান্ত এবং আমরা চেষ্টা করছি যে এটা পুরোপুরি অ্যাবজর্ব করার জন্য আর কি, যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। আমন ও বোরো ধান এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাল তো মিলারদের কাছ থেকে নিতে হবে, চাল তো আর কৃষকদের কাছ থেকে নেওয়া যাবে না। ধানের উৎপাদন খরচ পরে 20 টাকা 70 পয়সা, সেখানে আমরা 23 টাকা দিচ্ছি, 2 টাকা 30 পয়সা বেশি দিচ্ছি। চাল তো বাকিটা চালের পরে 29 টাকা পড়ছে চালের, যে 29 টাকা পড়ছে 32 টাকা দিচ্ছে। আমি আপনাদেরকে বলে নেই একটা কথা, আমি আপনাদেরকে আগাম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামীকাল খাদ্য ভবনে আমরা আরসি ফুড এবং ডিসি ফুডদের সাথে একটা বৈঠক আছে আমার, ক্যাবিনেট মিটিং এর পর 12:30টার সময় আপনারা যদি আসেন, আমরা কিভাবে সংগ্রহ করব, আমি আবারও বলছি, সংগ্রহের মধ্যে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই এবং সেই নির্দেশনা আমি আগামীকালকে দেব আপনাদের উপস্থিতিতে। আপনাদের সেখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি 12:30টার সময়। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করবো ইনশাল্লাহ কালকে। আপনাদেরকে কালকে আমাদের যে নির্দেশনাবলী থাকবে, সংগ্রহের যে নির্দেশনাবলী কালকে থাকবে যেটা আমাদের, তাতে আপনারা, আমি মনে করি যে আপনারা আমাদের প্রশংসাই করবেন, আমি মনে করি। সাথে আপনাদের দাওয়াত দিচ্ছি আমি খাদ্য ভবনে 12:30টার সময় আফটার ক্যাবিনেট মিটিং। আমরা আশা করছি ক্যাবিনেট মিটিং 12:30টার মধ্যে শেষ হবে এবং সেখানে আপনাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে। দর্শক, সচিবালয়ে আমন ও বোরো ধান এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। মুস্তাফিজ এখন ক্রিকেট বিশ্বে দ্য স্পেশাল ওয়ান, সে অসাধারণ, অনন্য। এমন বিশেষণ মুস্তাফিজের নামের পাশে বসাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। আইপিএল অভিষেকের পর থেকে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই পেসার। গতকাল পাঞ্জাবের বিপক্ষে তার আগুন ঝরা বোলিংয়ে রীতিমতো চোখে সর্ষে ফুল পাঞ্জাবের ব্যাটসম্যানদের। 4 ওভার বল করে একটি মেডেন সহ মাত্র 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, হয়েছেন ম্যাচ সেরাও।
তার অসামান্য বোলিংয়ে দারুণ খুশি হয়ে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের সম্পর্কে বলেছেন, এই ছেলে বাংলাদেশের সম্পদ। যেমন গতি তেমন বৈচিত্র্য, তাই পাঞ্জাবের ব্যাটসম্যানরা মুস্তাফিজের বোলিংয়ে একরকম চোখে দেখেছে সর্ষে ফুল। প্রথম ওভারেই মেডেন আদায় করে নিয়েছেন সাতক্ষীরার এই পেসার। মুস্তাফিজের বিপক্ষে পাঞ্জাবের ব্যাটসম্যানরা প্রথম রান নিতে অপেক্ষা করেছেন 10 বল পর্যন্ত। বরাবরই বাংলাদেশের সমালোচনায় মুখর থাকা ধারাভাষ্যকার রমিজ রাজা মুস্তাফিজে দারুণ মুগ্ধ হয়ে উপমা খুঁজে পাচ্ছিলেন না মুস্তাফিজের পাশে বিশেষণ বসাতে। 4 ওভার বল করে দুর্দান্ত মুস্তাফিজ ক্রিকেট বিশ্বকে মুগ্ধ যেমন করেছেন, ঠিক তেমনি দগ্ধ করেছেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের। স্বপ্নীল বোলিং ফিগার মুস্তাফিজের, এক মিডেন, 17টি ডট বল আর মাত্র 9 রান দিয়ে মূল্যবান 2টি উইকেট। দলের জয়ে বড় ভূমিকা রাখায় মহারাজকে এভাবেই সম্মান জানালেন অধিনায়ক নিজেই। ও বিশেষ প্রতিভার অধিকারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের প্রতি আরো যত্নশীল হবে আশা করছি, কারণ ক্রিকেট বিশ্বে এমন বোলার খুব একটা পাওয়া যায় না। আর হ্যাঁ, ও ইংলিশ না বলতে পারলেও ওর ক্রিকেটীয় মস্তিষ্ক দারুণ। বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করতে গিয়ে রমিজ রাজা বরাবরই কিপটেমি করেন, কিন্তু মুস্তাফিজের বোলিংয়ে ওই রমিজ রাজাও বাধ্য হলেন প্রশংসার জোয়ারে ভাসাতে। সবাইকে অনেক ধন্যবাদ। গেমটা অনেক ভালো হয়েছে, সবাই অনেক এনজয় করছেন। থ্যাংক ইউ। আইপিএলে এখন পর্যন্ত 5 ম্যাচে 7টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। সতর্কবার্তা দিতে 1 মে সব অনিবন্ধিত সিম সাময়িক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে এয়ারটেলের উদ্যোগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সচেতনতামূলক র্যালি শেষে বক্তব্য রাখেন তিনি। র্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক, বিটিআরসি ও এয়ারটেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত বিভিন্ন মোবাইল অপারেটরের 7 কোটি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন সম্পন্ন করেছেন বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 7 কোটির অধিক মানুষ যারা ভেরিফিকেশন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। আমরা 30 এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজ নিজ সিম পুনর্নিবন্ধন করি এবং আমরা 30 এপ্রিলের পর 1 মে থেকে শুরু থেকে যা বলছি যে কিছু সময়ের জন্য কিন্তু আপনারা যারা পুনর্নিবন্ধন করেননি তাদের সিমটি অচল থাকবে কিছু সময়ের জন্য এবং এক সময় সেটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের কাজ শেষ না হলেও দেখা দিয়েছে 8 লেনে উন্নীত করার প্রয়োজনীয়তা। তাই গুরুত্বপূর্ণ মহাসড়কের সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিয়ে 218 দফা প্রস্তাবনা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। বিস্তারিত দেখুন কমলদের প্রতিবেদনে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 লেনে উন্নীত করার কাজ কখন শুরু হয়েছিল তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। অন্তত 9 বছরের বেশি সময় ধরে চলছে এই মহাসড়কের উন্নয়ন কাজ, কিন্তু দেশের প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান চট্টগ্রামে হওয়ায় শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের পাশাপাশি আমদানি রপ্তানি পণ্য পরিবহনে প্রধান মাধ্যম এই মহাসড়কটি। তাই দাবি উঠেছে মহাসড়ককে 8 লেনে উন্নীত করার। এক্সপ্রেস লাইনের কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে সেটা যাতে দ্রুত তাড়াতাড়ি করা যায় সেই কথাটা আমরা বলেছি। আমরা টানেলের কথা বলেছি, দক্ষিণ চট্টগ্রাম শহর টানেল একমাত্র বাংলাদেশের প্রথম টানেল সেটা যত দ্রুত সম্ভব সেটার কথা বলেছি। প্রতি বছর জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এর প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম চেম্বার লিখিতভাবে 218টি উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করে। বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য এইভাবে আমরা প্রস্তাবগুলো দিয়ে থাকি এবং আমাদের সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অনেক প্রস্তাব গ্রহণ করে থাকে এবং প্রস্তাবগুলো গ্রহণ করার পরেও কিছু প্রস্তাব আছে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তো এই জন্য এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে থাকে এবং হচ্ছে। চেম্বারের এসব প্রস্তাবনার মধ্যে 142টি প্রস্তাবই শুল্ক সংক্রান্ত, এর বাইরে ভ্যাট সংক্রান্ত 21টি এবং আয়কর সংক্রান্ত 55টি প্রস্তাবনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উস্কানিমূলক বলে মন্তব্য দক্ষিণ কোরিয়ার। যে কোনো ধরনের আক্রমণ প্রতিহতের হুঁশিয়ারি। আবারও রানা প্লাজা ট্র্যাজেডি প্রসঙ্গ।
রানা প্লাজা দুর্ঘটনার পর গুছিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে পোশাক শিল্প আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেশ কিছু সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। শিল্পের স্বার্থে এসব সংস্কার কাজ অব্যাহত রাখার পাশাপাশি রপ্তানির নতুন বাজার ও নতুন পণ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তানভীর রূপলের রিপোর্ট। সাভারের রানা প্লাজা ধ্বংসাবশেষের নিচে যখন উদ্ধার কাজ চলে, হাজার শ্রমিকের বাঁচা মরার হিসেব নিয়ে তাকিয়েছিল সবাই। ওই ভবনের শ্রমিকদের সাথে যেন পুরো পোশাক শিল্প পড়তে যাচ্ছিল খাদের কিনারে। তারপর একের পর এক বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশ বাতিল, নানামুখী চাপ আর শর্তের বেড়াজালে পেন্ডুলামের কাটার মতো দুলছে পোশাক শিল্পের ভাগ্য। তবে পরিসংখ্যান বলছে সবকিছু ছাপিয়ে গেল 3 বছরে এ শিল্প রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সময়ের মধ্যে ক্রেতাদের দাবির মুখে কারখানা সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ উন্নয়ন, নতুন বেতন কাঠামো সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা যে অবস্থানে ছিলাম রানা প্লাজা ধসের পরদিন আমাদের ধারণা হয়েছিল যে এই দেশ থেকে আর কোনোদিন বোধহয় কোনো গার্মেন্টস বা যে কোনো শিল্পের কোনো রপ্তানি হবে না। আমরা ওই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এতে আমাদের সহযোগিতা করেছেন, আমরা সরকারের সহযোগিতা পেয়েছি, আমরা মালিকের সহযোগিতা পেয়েছি, আমরা শ্রমিকের সহযোগিতা পেয়েছি। এরই মধ্যে স্বাধীনতার 50 বছরে $50 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজিএমইএ। আমি আশা করি 2017-র মধ্যে আমাদের গ্রোথটা 2021 সালে 50 বিলিয়নে পৌঁছার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হয়ে যাবে। সরকারের কিছু নীতিগত সহায়তা লাগবে, অবকাঠামোগত উন্নয়ন লাগবে, এনার্জির বিষয়ে সরকারের একটা পলিসি দিতে হবে। এদিকে রানা প্লাজার ধকল কাটিয়ে পোশাক শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চলমান সংস্কার কাজ অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক পর্যায়ে যেটি দরকার, যে ফেয়ার প্রাইস যেটি বলা হচ্ছে, সেটি নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেওয়া। এতদিন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো যাতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে আগামীতে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নেওয়া দরকার। 40 লাখেরও বেশি শ্রমিকের তৈরি পোশাক শিল্প এখন রপ্তানিতে বিশ্বের দ্বিতীয়, আর মোট রপ্তানিতে অবদান 80%-এরও বেশি। রানা প্লাজা দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বাড়ছে রপ্তানি আয়ও। তবে এই পোশাক শিল্পকে যেতে হবে আরো অনেক দূর। যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী পরিকল্পিতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তাহলে তার সুফল পাবে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি। আর তাহলেই হয়তো রানা প্লাজা দুর্ঘটনার যে শত মানুষের আর্তনাদ, তা পরিণত হবে কোটি মানুষের অর্থনৈতিক মুক্তির মসৃণ পথ হিসেবে। তানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার অর্কা হোমে বেড়ে উঠছে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সন্তানরা। লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা। এই শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন অর্কা হোম কর্তৃপক্ষ। দেখুন হেজাজুল ইসলাম বাবুর প্রতিবেদন, আর ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। রানা প্লাজা ট্র্যাজেডির 3 বছর হলেও মা বিউটি বেগমের সন্ধান পায়নি আফসানা আক্তার মিমি। মমতাময়ী মায়ের ছবি বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুটি। মায়ের কথা মনে পড়লে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না সে। মিমির মতো স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছে এই শিশুরা। সেদিনের ভয়াবহ সেই ঘটনার চিত্র আর স্বজন হারানোর কষ্ট কিছুতেই ভুলতে পারছে না তারা। যা দেখি সব ভেঙে গেছে। আমার বাবা অনেক খুঁজছে, আমরা অনেক খুঁজছি, কিন্তু আমার মাকে আর আমরা কোথাও খুঁজে পাইনি। ছোটবেলা থেকে যা যা করছে তা মানে অনেক কথা মনে হয়, মনে পড়ে, তখন খুবই অস্থির লাগে। আমার আম্মু চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না আমার আম্মু। এই জন্য আমরা এই জায়গায় এসেছি। রানা প্লাজা ট্র্যাজেডির পর এই শিশুদের ঠাঁই হয়েছে গাইবান্ধার ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোমে। কর্তৃপক্ষের আদর যত্নে বেড়ে উঠছে এসব শিশু। আর যাদের জন্য এই শিশুরা আজ স্বজনহারা, তাদের বিচার চান অভিভাবকরা। 3 বছর হয়ে যাচ্ছে, তাদের কোনো এখনো বিচার পায়নি এবং তাদের ফাঁসি চাই। বাবা মাহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারের এই শিশুদের স্নেহ মমতা দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান অর্কা হোম কর্তৃপক্ষ। এদেরকে আমি মানুষ করে আর কি ঠিক মতো সেবা যত্ন দিয়ে, এদের লেখাপড়া সব দিক থেকে দিয়ে আমি এদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করতেছি। দেশের সরকারের কাছে এবং দেশের বিত্তশালীদের কাছে তারা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই আমরা এই অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পারবো। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক প্রাণ হারায়। ওই ঘটনায় অসহায় হয়ে পড়া শিশুদের জন্য 2014 সালে 4 জন শিশু নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কার্যক্রম শুরু করে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন অর্কা হোম। এই হোমে এখন 29 জন শিশু বেড়ে উঠছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে বলেছে, যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে তারা। উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া বন্ধ করলে তারা পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করবেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এবছরের প্রথম কয়েক মাসে বেশ কয়েকবার এমন দৃশ্য দেখা গেছে। রোববার সাবমেরিন থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT নতুন কিছু স্থির চিত্র প্রকাশ করে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই মহড়া পরিদর্শন করতে দেখা যায়। উন একে শত্রুদের উপর পরমাণু বোমার আঘাত হানার সক্ষমতায় আরও এক ধাপ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। প্রথমে নিশ্চিত হওয়া না গেলেও পরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রয়টার্স জানায়, উত্তর কোরিয়া শনিবার পূর্ব উপকূলে জাপান সাগরে সফলভাবে সাবমেরিন থেকে শূন্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সাধারণত এমন ক্ষেপণাস্ত্র 186 মাইল পর্যন্ত গেলেও এটি মাত্র 19 মাইল দূর অতিক্রম করে। তবে উত্তরের যে কোনো হামলার জবাব দিতে দক্ষিণ কোরিয়া প্রস্তুত বলেও বিবৃতিতে জানায় তারা। ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং বার্তা সংস্থা এপিকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া বন্ধ করলেই কেবল তারা পারমাণবিক পরীক্ষা চালানো বন্ধ করবেন। আন্তর্জাতিক অবরোধ আরোপে পিয়ংইয়ং ভীত নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে আলোচনার পথ উন্মুক্ত করতে ইতিবাচক মনোভাবও পোষণ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এভাবে চলতে থাকলে ফলাফল একসময় বিপর্যয় ডেকে আনবে। এটা শুধু উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্যই নয়, পুরো বিশ্বের জন্য এ বিপর্যয়কর হবে। যুক্তরাষ্ট্রের মনে রাখা উচিত, একটি দেশের উপর যত বেশি চাপ প্রয়োগ করা হবে, দেশটি তত বেশি নিজের নিরাপত্তার জন্য আগ্রাসী হয়ে উঠবে। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়ে থাকলে দেশটির উপর নতুন করে আরো কঠোর অবরোধ আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। এদিকে 36 বছর পর আগামী মাসে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সম্মেলনকে সামনে রেখে উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। স্যাটেলাইটে তোলা ছবিতে দেশটির প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্রে বিশাল সুড়ঙ্গ খুঁড়তে দেখা গেছে বলে দাবি তাদের। গত জানুয়ারিতে চতুর্থ পরমাণু বোমার পরীক্ষা চালানোর আগেও উত্তর কোরিয়ার এমন তৎপরতা দেখা গিয়েছিল। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর। মিরপুরে মোহামেডানের দেয়া 286 রানের টার্গেটের জবাবে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ম্যাচের সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে আসছি তার কাছে। সাজিদ, আসলে এর আগে যেমনটা জানিয়েছিলাম যে শুরুর দিকে যে একটা বিপর্যয়ে পড়েছিল ব্রাদার্স ইউনিয়ন, আসলে তারা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারেনি এবং বর্তমানে বা এই মুহূর্তে কিন্তু তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে। এর মধ্যে কিন্তু তারা 5 উইকেট হারিয়েছে, রান মাত্র তারা 57 করছে, যেখানে তাদের টার্গেট কিন্তু 286 রান। আজকে আসলে শুরুর দিকে মোহামেডানেরও কিন্তু ব্যাটিং এর খুব একটা সুবিধা করতে পারেনি, দলীয় মাত্র 21 রানেই তারা 2 ওপেনারকে হারিয়েছিল। তবে এরপর কিন্তু আমরা দেখেছি যে মোহামেডানের যে প্রত্যাবর্তনটা যেটা আসলে হয়েছিল অধিনায়ক মুশফিকুর রহিমের হাত ধরে, তিনি কিন্তু অনেকদিন ধরে রানের বাইরে, এশিয়া কাপ গেল, ওয়ার্ল্ড টি20 গেল, দুটো টুর্নামেন্টে কিন্তু তিনি আসলে রান করতে পারেননি এবং তিনি চেষ্টা করছিলেন যে, আমরা দেখেছি তিনি নেটে অনেক সময় পার করেছেন যাতে প্রিমিয়ার লিগটা দিয়ে তিনি রানের ধারে ফিরতে চেয়েছিলেন এবং আজকের এই যে ইনিংসটি তিনি খেলেছিলেন খুবই গোছানো একটি ইনিংস খেলেছেন এবং আমরা দেখেছিলাম যে তার সাথে ভালো মতো সঙ্গ দিয়েছিল উপুল থারাঙ্গা এবং পরবর্তীতে শেষ দিকে নাজমুল হোসেন মিলনও কিন্তু একটি ক্যামিও ইনিংস 41 রান করেছেন এবং সেই ইনিংসেই আসলে মোহামেডান এত বড় একটা স্কোর করতে পেরেছে। এবং এরপর বোলিংয়ে যদি বলি যে মোহামেডানের বোলিংও কিন্তু বা বোলিং ফিল্ডিং সবকিছু দুর্দান্ত হয়েছে। তাদের হাবিবুর রহমান, উনি 2টো উইকেট পেয়েছেন এবং শুভাশিস রয়, যিনি গত মৌসুমে আবাহনীতে খেলেছিলেন এবং ঘরোয়া লিগে সবসময় পারফর্ম করে থাকেন, তিনি কিন্তু আজ এক কথা বলতে গেলে দারুণ বোলিং করেছেন। 7 ওভারে 3 মেডেন দিয়েছেন, 15 রানে 2 উইকেট নিয়েছেন। তো এই যে আপনাকে আজকে আরো 2টি ম্যাচ হচ্ছে, 2টি ভেন্যুতে, ফতুল্লা এবং বিকেএসপিতে। ফতুল্লায় যে ম্যাচটি হচ্ছিল কলাবাগান ক্রিকেট একাডেমি এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, সেই ম্যাচটি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব এরই মধ্যে 8 উইকেটের অনেক বড় একটি জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমির মধ্যে। এবং আরেকটি ম্যাচ যেটি বিকেএসপিতে হচ্ছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ভিক্টোরিয়ার, সেই ম্যাচও কিন্তু বলা যায় যে আসলে ভিক্টোরিয়া জয়ের পথে আছে, কেননা ভিক্টোরিয়া 300 বেশি রান করেছে এবং এরই মধ্যে কিন্তু প্রায় 4 উইকেট হারিয়ে ফেলেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তো এই ছিল আমার কাছে প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত সর্বশেষ খবর।
দর্শক, মিরপুরে মোহামেডানের দেয়া 286 রানের টার্গেটের জবাবে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন। আর খেলার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এবার লা লিগার খবর। স্পোর্টিং বিজনকে গোলের বন্যায় ভাসালো বার্সেলোনা। তাদের 6-0 গোলে হারিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে সুয়ারেজ একাই করেছেন 4 গোল। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মেসির বার্সেলোনা। অতিথিদের মাঠে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে খেলে বার্সা। সেই ধারায় খেলার 12 মিনিটে গোলের সূচনা করেন কাতালান প্রাণভোমরা লিওনেল মেসি। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে সমর্থকরা দেখেন সুয়ারেজ ম্যাজিক। 63 মিনিটে মেসি ও ইনেস্তিয়ার বানানো বল গোলে রূপ দিয়ে দলের লিড দ্বিগুণ করেন উরুগুয়ান স্ট্রাইকার। এরপর টানা 2টি পেনাল্টি থেকে গোল করে কাতালানদের হয়ে এ মৌসুমে 4টি হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেজ। শেষে আরও 1টি করে নিজের 1 হালি পূরণ করেন সুয়ারেজ। মাঝে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার 1 গোলে হাফ ডজন গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বজনদের শ্রদ্ধা। 3 বছরেও হত্যা মামলার বিচার শুরু না হয় হতাশা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় একজন আটক। চলছে শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি, মৌন মিছিল। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ব্রিফিংয়ে ডিবি পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। এবং 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।